স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে দেশের ৩৭,৫৬৭ পরিবার এই কর্মসূচির আওতায় মাসিক ভাতা পাবেন। বেলা ১১টার দিকে রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানীর টিএনটি মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে ৩৭,৫৬৭ নারী প্রধান পরিবারের হাতে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। সরকারের তথ্য অনুযায়ী পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি কর্পোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৩৭,৫৮৫টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই বাছাই শেষে ৪৭,৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়। এর মধ্যে একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ, সরকারি চাকরি বা পেনশন সহ বিভিন্ন কারণে চূড়ান্তভাবে ৩৭,৫৬৭টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। আসুন, এই দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক, সেটি আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে আমরা যদি বাস্তবতা বিবেচনা করি এবং সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। পবিত্র রমজান মাসকে ঘিরে লালমনিরহাটের বিভিন্ন বাজারে বেড়েছে দেশি ও বিদেশি ফলের দাম। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা, রোজাদাররা। ক্রেতাদের অভিযোগ, বাজারে ফলের সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছেন। নিয়মিত বাজার তদারকি না থাকায় রমজানের সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলেও দাবি তাদের। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারে পুষ্টিকর খাবারের মধ্যে ফলের চাহিদা সবচেয়ে বেশি থাকে। তাই এ সময় ফুটপাত থেকে শুরু করে দোকানগুলোতে দেশি বিদেশি নানা ধরনের ফলের পসরা সাজাতে দেখা যায়। তবে এবারের রমজানে বাজারে এইসব ফল তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লালমনিরহাট কার্যালয় জানিয়েছে, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। বাইরের দেশে এই রমজান মাস উপলক্ষে জিনিসের দাম কম, যেমন সৌদি আরবে প্রতি রমজানের খাদ্যের দাম কমাই দিচ্ছে। আর আমরা বাংলাদেশের মধ্যে প্রতিটি জিনিসের মধ্যে ফলমূলের মধ্যে দাম বেশি। এই ঊর্ধ্বমূল্য দেখে সাধারণ মানুষ কখনো চিন্তাই করে না যে আমরা ইফতারে ফল খাবো। আমি বাজারে আসলাম একটু ফল নেওয়ার জন্য। বেদেনা এবং তরমুজের যে দাম, আসলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই। এই খেজুর রোজার আগে ছিল ১০০ টাকা কেজি, আর পয়লা রোজাতেই ২০০ টাকা কেজি, মানে আড়তদারের কাছে। আমরা কি করব? ২৮০০ টাকা মন, ২৮০০ টাকা মনেরও কয় টাকা কেজি পড়ে, ক্যারিং সহ কত পড়ে। এখানে আসলে কয় টাকা বিক্রি করবে? ফাটা আছে, পচা আছে, কয় টাকা বিক্রি করবে? এখন যদি ৮০ টাকা কেজি চাই, তো অনেক লোক অনেক নানা ধরনের কথা বলবে। ঈদ উপলক্ষে এবং রমজান উপলক্ষে যে বাজার ব্যবস্থা তৈরি হয়, আমরা এগুলোতে অলরেডি অভিযান পরিচালনা করেছি, শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছি। আমাদের এই অভিযান পুরো মাস জুড়ে অব্যাহত। ঐশীনগর দারুল কুরআন মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকার হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসাটির ক্যাম্পাসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঐশীনগরের চেয়ারম্যান ও দৈনিক ঐশী বাংলার সম্পাদক ও প্রকাশক শাহ সুফি মুহিউদ্দিন খান ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন ঐশীনগর দারুল কুরআন মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এইদিকে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার তিতাসে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তিতাস উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুইয়া। অন্যদিকে খুলনায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনা মহানগরীর একটি হোটেলে খুলনা জেলা জামায়াতে ইসলামের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০০০ পিস ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ।
সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউসিয়া ইউনিয়নের চরবাউসিয়া এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে এইসব ইয়াবা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি আলামিন স্থানীয় বাসিন্দা। এ সময় গাড়ি থেকে মুন্না ও স্বপন নামে দুই মাদক কারবারি পালিয়ে যায়। ভবেরচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ বাবুল হোসেন জানান, সন্দেহভাজন গাড়িটি থামানোর সংকেত দিলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম আকন্দ জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম। সোমবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের ময়লা পরিদর্শনে আসেন তিনি। এ সময় তিনি সড়কের পাশে জমে থাকা বর্জ্য দ্রুত পরিষ্কার, ডাম্পিং স্টেশন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান আপাতত শেষ করেছে যৌথ বাহিনী। বর্তমানে এলাকাটি প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। সোমবার দিনব্যাপী প্রায় ৩,০০০-এর বেশি সদস্যের সমন্বয়ে যৌথ বাহিনী পাহাড়ের বিভিন্ন প্রবেশ পথ ঘেরাও করে অভিযান চালায়। পুলিশের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ জানিয়েছেন, জঙ্গল সলিমপুরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং সেখানে স্থায়ীভাবে পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প স্থাপন করা হচ্ছে। অভিযানে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে এবং বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোরহান উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার পৌরসভার মমিনাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ির পাশে ডোবার পানি সেচে দেশীয় প্রজাতির মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান বোরহান উদ্দিন। এ সময় মোটরের বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টরের চাপায় ইমন আলী নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্ণখালী ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন আলী নরসিংহপুর ইংলিশ গ্রামের সামির আলীর ছেলে। স্থানীয়রা জানান, ইমন আলী সাইকেল নিয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে ছিল। এ সময় মির্জাপুর দিক থেকে আসা একটি মাটি ভর্তি ট্রাক্টর তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাবনার ঈশ্বরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে 10টি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণে হামদনাথ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রতিযোগিতার আয়োজন করা হয়। খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান বিচারক ছিলেন হাফেজ কারি আব্দুল হক সহ অন্যান্যরা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চ্যানেল এস এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরে এতিম শিশুদের নিয়ে আলোচনা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার চ্যানেল এস এর মাদারীপুর জেলা প্রতিনিধি প্রণব কুমার সাহার সার্বিক সহযোগিতায় আলোচনা, ইফতার ও দোয়া আয়োজন করা হয়। মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া, মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইতুদ্দিন আহমদ হানজালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে নওগাঁর ঈদের বাজার। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। গত বছরের তুলনায় এবছর ঈদকে কেন্দ্র করে পণ্যের দাম নিয়ে অনেকটাই সন্তুষ্ট ক্রেতারা। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার জেলায় প্রায় 1500 কোটি টাকার কেনাবেচা হতে পারে বলে আশা করা হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন মার্কেট ক্রেতাদের উপচে পড়া ভিড়। এদিকে এবছর বিদেশি কাপড়ের পাশাপাশি দেশীয় কাপড়ের চাহিদাও বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। রাজবাড়ীর গোয়ালন্দে ফসলি জমিতে দিন দিন বেড়েই চলেছে নীরব ঘাতক হিসেবে পরিচিত বিষাক্ত তামাক চাষ। অধিক মুনাফার আশায় বহুজাতিক কোম্পানির প্রলোভনে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। এতে একদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে তামাক চাষিদের, অন্যদিকে কমছে খাদ্যশস্য উৎপাদন। কৃষকদের প্রলোভনের বিষয়টি স্বীকার করছে খোদ কৃষি বিভাগও। গোয়ালন্দ থেকে সহকর্মী জাহিদুল ইসলাম শেখের পাঠানো তথ্যচিত্র দেখুন প্রতিবেদন। এক সময়ে রাজবাড়ীর গোয়ালন্দের চরাঞ্চলে ধান, ভুট্টা, গম, বাদাম সহ বিভিন্ন ধরনের অর্থকরী ফসল ও সবজির চাষ হতো।
কিন্তু বর্তমানে সেই জমিগুলোতে চাষ হচ্ছে নীরব ঘাতক হিসেবে পরিচিত বিষাক্ত তামাক। কৃষি অফিসের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে গোয়ালন্দে তামাকের চাষ হয়েছিল 3.5 হেক্টর জমিতে, কিন্তু চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30 হেক্টরে। অধিক মুনাফার আশায় স্বাস্থ্য ঝুঁকি জেনেও কোম্পানির প্রলোভনে পড়ে তামাক চাষে ঝুঁকছেন চাষিরা। খরচ যায় আর তামাক একটু ভালো দাম বললে 1 লাখ টাকা বিক্রি নামে। তামাক ফসলে মোটামুটি আমরা লাভবান, অন্যান্য ফসলে এটা পাই না। আমরা একটু লাভজনক বেশি, তাই আমরা এই ক্ষেত্রে একটু পাশাপাশি করে থাকি। তারা যে মানা করে না তারাও মাঝে মাঝে এসে আমাদের নিষেধ করে, তোমরা এই ক্ষেতগুলো করো না, এই ক্ষেত করলে পরে অসুখ বালাই বেশি হয়। লাভজনক ক্ষেত আমরা করি, এই কোম্পানি সব কিছুই দেয়, সার ওষুধ বীজ থেকে শুরু করে আপনি সব কিছু কীটনাশক পর্যন্ত দেয়, টেহাও পর্যন্ত দেয়, যে আমাকে লেবার খাটানোর জন্য টেহাও ব্যাংকের মাধ্যমে দিয়ে দেয়। লাভবান হচ্ছে, এটি কোম্পানি থেকে বীজ দিচ্ছে, আমাদের কিছু টাকা দিচ্ছে এবং পেঁয়াজ রসুন লাগানোর কারণে আমরা অনেকটা লাভবান হচ্ছি। এদিকে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে কৃষকদের বিকল্প ফসল, উচ্চ মূল্যের সবজি আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি অফিস। তারা যেমন তামাকের বিকল্প যে ফসলগুলো রয়েছে, এই মুহূর্তে আমাদের যে মুড়ি কাটা পেঁয়াজের যে জায়গাটি আছে, ওখানে যদি গ্রীষ্মকালীন পেঁয়াজটা উৎপন্ন করে পরবর্তীতে শীতকালীন পেঁয়াজটার দিকে ধাবিত হয়, তাহলে কিন্তু কৃষকরা সহজেই একটি লাভজনক বিকল্প পাবে। তাছাড়াও শীতকালীন যে উচ্চমূল্যের যে সবজিগুলো আছে, সেগুলো চাষ করার মাধ্যমে তামাকের বিকল্পটি আসলে কৃষকদেরকে সন্ধান দিচ্ছি আমরা। পাশাপাশি এটা একটি চয়েসের বিষয়, মানে কৃষকরা যে শরীরের প্রতি ক্ষতিকারক এবং পরিবেশের প্রতি হুমকিজনক যে ফসলটি, এটি যেন আবাদ না করে, সেজন্য আমরা কৃষকদেরকে বলতে চাই যে আপনারা তামাকের পরিবর্তে শীতকালীন শাকসবজিগুলো আবাদ করুন। কৃষকদের সঠিক পরামর্শ ও বিকল্প ফসলের দিক নির্দেশনা দেয়া গেলে তারা এই বিষাক্ত তামাক চাষ থেকে ফিরে আসবেন বলে প্রত্যাশা সচেতন মহলের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।